হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অ্যান্ড আমার আজকের ব্লগটি হতে যাচ্ছে খুবই স্পেশাল একটি ব্লগ। আমাদের ছোট্ট ফ্যামিলিতে নতুন একটি মেম্বার এসেছে, আমাদের ছেলে। অ্যান্ড ও আসার আগে আমি ওর জন্য একটি রুম সাজিয়েছিলাম। সো আজকের ব্লগটি হতে যাচ্ছে সেই রুম ডেকোর ব্লগ নিয়ে। সো এই ব্লগে আমি দেখাবো এই সিম্পল একটি রুমকে, যেটাকে আমি আনটাচড রেখেছিলাম, ওর জন্য কিভাবে স্পেশাল করে সাজিয়েছি। সো স্টে টিউনড অ্যান্ড চলুন ব্লগটি শুরু করা যাক। আমার বাসায় টোটাল 4টা বেডরুম আমি একটা একটা করে সাজিয়েছি এতদিন ধরে। অ্যান্ড সবসময়ই একটা রুমে হাত দেওয়ার আগে আমি বসে কিছুদিন ভেবে সময় নেই যে কিভাবে এই রুমটাকে সাজাবো, কি থিমে সাজাবো। সো আমার ছেলের রুমটাকে আমি ব্লু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের থিম দিতে চেয়েছিলাম। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ওর ফার্নিচারগুলো মোটামুটি ম্যাচ করে কিনেছি। অ্যান্ড একটা রুম সাজানোর আগে অলওয়েজ শুরুতে কাজ থাকে চিন্তা করা কী কী জিনিস দিব, অ্যান্ড তারপরে কাজ থাকে সেই ম্যাচ করে করে ফার্নিচার খোঁজা। অ্যান্ড এই অফ হোয়াইট কালারের সোফাটি আমি রেখেছি ওর টিবের পাশে রাখার জন্য, যাতে আমি ওইখানে বসে ওকে ফিডিং করাতে পারি বা ওর সাথে টাইম স্পেন্ড করতে পারি যখন ও এই রুমে থাকবে। এনিওয়ে, সো আমরা দুজন মিলেই অনলি সব কিছু সাজাচ্ছিলাম। সো আমার দায়িত্ব ছিল কেনা, অ্যান্ড আমার হাজব্যান্ডের দায়িত্ব ছিল কার্টুন খুলে খুলে সব কিছু সেট করে দেওয়া। অ্যান্ড একটা টুলও কিনেছি ওর রুমের জন্য। অ্যান্ড এই ওয়াটারপ্রুফ ম্যাট কিনেছি, যাতে ও যখন একটু বড় হবে, টামি টাইমের সময় হবে, তখন যেন ওই ম্যাটের উপরে ওকে ফ্লোরে নিয়ে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারি। অ্যান্ড এরপরে আসে হচ্ছে ছোট ছোট ডিটেলিং অ্যাড করা, যেমন একটা ল্যাম্প দেওয়া, তারপর হচ্ছে এরকম একটু গ্রিন অ্যাড করা রুমে। সো আমি এই লেমন ট্রিগুলো কিনেছি, যেহেতু বেবি রুমের সাথে এটা অনেক ভালো যায়। অ্যান্ড এই রুমের জানালার জন্য পর্দা স্ট্যান্ড ছিল না, সো ফার্স্টে এই স্ট্যান্ড লাগাই, তারপর সেখানে এই পাউডার ব্লু কালারের পর্দা দিই। দেন এই দেয়ালের মধ্যে একটা শেলফ অ্যাড করি, কারণ আমি এখানে কিছু বাটারফ্লাই লাগাতে চেয়েছি, যেটা আমার একটা ফ্রেন্ডের বোন আমাকে গিফট করেছিল। তাই এটাকে একটা শেলফ দিয়ে তার উপরে আমি বাটারফ্লাইগুলো দেয়ালে সেট করে দিই। এনিওয়ে, তারপর আমি ওর রুমে একটা মিরর রাখতে চেয়েছিলাম, যেটা কিনা সোফা যেখানে থাকবে তার পিছনের ওয়ালটাতে। সো সেখানে ব্ল্যাক কালারের একটা মিরর আমি সেট করি। অ্যান্ড দেন আসে হচ্ছে রুম ক্লিন আপ করা। সো সব ফার্নিচার সেট করার পরে, তখন যেহেতু আমি প্রেগনেন্ট, সো সব কাজ আমার হাজব্যান্ডই করবে। সো ও হচ্ছে কার্পেটটাকে ক্লিন করে তার উপরে এই ম্যাটটা বসিয়ে দেয়। অ্যান্ড ওর রুম বাদেও আমাদের আরও কয়েক জায়গায় ওকে শোয়ানোর জন্য ক্রিব লাগবে। সো এই হলো একটা ক্রিব, যেটা আমি আমাদের ড্রয়িং রুমে রেখেছি, সেটা সামনে দেখাবো। অ্যান্ড আমাদের বেডরুমের জন্য একটা ক্রিব রেখেছি। আর এখন ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমার ছেলের কাপড় চোপড়, যেগুলো ও জন্মের 3 মাস আগেই গিফট পেয়ে গিয়েছে। আমার ফ্রেন্ডরা মিলে আমাকে একটা সারপ্রাইজ বেবি শাওয়ার পার্টি দিয়েছিল আমার জন্য, অ্যান্ড সেখানে এই গিফটগুলো ও পায়। আর এই ছিল আমার সেই বেবি শাওয়ার পার্টির ছোট্ট একটা ফুটেজ আমি যেখানে অ্যাড করেছি। আমি রিয়েলি থ্যাঙ্কফুল আমার ফ্রেন্ডের প্রতি, যারা আমার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। অ্যান্ড সেখান থেকেই ও অনেক অনেক গিফট পায়, ইভেন জন্মের অনেক আগেই। আর সেগুলাই আমি যখন এই রুম গোছানো হয়ে যায়, তারপর এগুলো খুলে খুলে সব ওয়াশ করে রেডি করছিলাম ও হওয়ার আগে। তখন মেবি আমি 9 মান্থস প্রেগনেন্ট, যখন এগুলো সব আমরা খুলে খুলে ওয়াশ করছি, ড্রাই করে তারপর হচ্ছে ওর রুমের যে ওয়ার্ড্রোবটা সেটার মধ্যে ভরে রাখবো। আর এটা হলো ডাইপার যিনি, ওর পটির যেই ডাইপারগুলো, সেগুলো এটাতে ফেলে দিলে একদম ভিতরে পড়ে যায়, রুমে কোনো গন্ধ হয় না। তারপর ওর রুমে আমি ওর নাম সাইরাস, আমার ছেলের নাম সাইরাস, তো সেটা আমি একটা দেয়ালে অ্যাড করি। এটা আমি সেন থেকে অর্ডার করেছিলাম। অ্যান্ড তারপর ওর রুমে যেই লাইটটা আছে, সেই লাইটের মধ্যে আমি কিছু ক্লাউড ঝুলিয়ে দিই। অ্যান্ড এই ক্লাউডগুলো রুমে একটা ড্রিমি ড্রিমি ভাইব এনেছে। আর এই সোফাটা এটা নিয়েও তারপরও যেহেতু আমার বেবি রুমে থাকবে, তাই এটাকে ভালো করে ক্লিন করছিলাম সোফা ক্লিনিং মেশিন দিয়ে। এছাড়াও আমার বেবির জন্য আরও যে প্রোডাক্টগুলো আমরা কিনেছি, তার মধ্যে একটা হলো ডিওরের হিউমিডিফায়ার। কারণ এই দেশে যেহেতু ঠান্ডা পড়ে, অলওয়েজ হিটার চলে ঠান্ডার সময়, সো তখন সাফোকেশন হতে পারে। দ্যাটস ওয়াই এই হিউমিডিফায়ারটা আমরা ওর জন্য নিয়েছি। এছাড়াও বেবি মনিটর ক্যামেরাগুলো আমরা কিনেছি, কারণ ও কখনো হয়তো উপরে থাকবে, কখনো নিচে থাকবে, তাই ক্যামেরাগুলো যেন ও যেখানে থাকবে সেখানে সেট করে দেওয়া যায়। আমি যদি অফিস রুমেও থাকি, আমার ওয়ার্ক ফ্রম হোম অফিস রুমে অথবা কিচেনে, আমি যেন ওকে মনিটর করতে পারি।
অ্যান্ড দেন ওর রুমটাকে আমি আরেকটু ছোটো ছোটো ডিটেল করে সাজাচ্ছিলাম, যেমন এই বালিশগুলো ওর রুমের সোফায় আমি সেট করেছি। দেন একটা থ্রো ব্ল্যাঙ্কেট এই সোফার উপরে সাইডে রেখেছি, যাতে কখনো যদি ওকে এই সোফায় নিয়ে বসি ফিডিংয়ের জন্য আমি এটা দিয়ে দুজনকে ঢেকে বসতে পারি। এছাড়া ওর জন্য বাসার মধ্যে থার্মোস্টেট লাগিয়েছিলাম একটা, কারণ যাতে করে আমরা বাসার টেম্পারেচার ইজিলি মনিটর করতে পারি অ্যান্ড কন্ট্রোল করতে পারি। কিন্তু এটা লাগানোর পর এসিতে একটু প্রবলেম হচ্ছিল মনে হয়েছে, তাই ওটা আমরা লাগানোর পর আবার খুলে ফেরত দিয়ে দিই। বাট যেহেতু আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম তাই সেটা আমার ভিডিওতে আমি অ্যাড করলাম। বাট এটা খুবই ভালো একটা জিনিস ছিল, ইজিলি রিমোটলি ফোন থেকে রুমের টেম্পারেচার কন্ট্রোল করা যেত, বা বাইরে থাকলে বাসায় আসার আগে বাসাকে হিট অর কুল করে তারপর ঢোকা যেত। এছাড়া আমি ওর রুমে এই প্রজেক্টর লাইট দিয়েছি, যেটা রুমের মধ্যে সুন্দর একটা স্টারি ভাইব আনে। এটা নিউবর্নদের জন্য ক্ষতিকর চোখে লাগলে, বাট ও তো থাকবে আর একটু বড় হলে এই রুমে। রুমটা যখন ডার্ক হয়ে যায় তখন উপরে সিলিংয়ের মধ্যে বিভিন্ন স্টার অ্যান্ড গ্লোবের প্রজেক্টরে লাইট চলতে থাকে, অ্যান্ড এটা বেবি রুমের জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, অনেকেই ভাবতে পারে বেবি হওয়ার পরেই কি বেবিকে অন্য রুমে দিয়ে দিব কিনা, এর জন্য আলাদা করে রুম সাজাচ্ছে কিনা। আসলে তা না, আমি বেবি রুমটা রেখেছিলাম সাজানোর জন্য, এই রুমটা আমার সাজানো হয় নাই। কারণ আমার বেবি যখন একটু বড় হবে তখন যেন এই রুমটা ওর পার্সোনাল একটা রুম হতে পারে, কিন্তু ও ছোট থাকাকালীন তো ও আমাদের রুমেই ঘুমাবে, আর সেটার জন্য একটা ক্রিব রেখেছি আমাদের রুমে। আর এরপরে আরও কিছু ছোটো ছোটো জিনিস আমি অ্যাড করছিলাম রুমে, যেমন এই ফ্লাওয়ার বাকেট। অ্যান্ড এছাড়াও ও যখন বড় হবে ওকে যেন বই পড়ে শোনাতে পারি, সেটার জন্য কিছু বুক নর্মালি বিভিন্ন জায়গা থেকে গিফট করে, সেই বুকগুলো হচ্ছে আমি ওর সাইড টেবিলে ছোট ছোট করে সাজাচ্ছিলাম। অ্যান্ড এরপর মোটামুটি আমার ডেকোরেশন শেষ, এখন রুমের একটা ওভারভিউ দেওয়া যাক। আমি যখন 7 মাস প্রেগনেন্ট তখন এই রুম গোছানো শুরু করি, রুমের জিনিস কেনা, তারপর আস্তে আস্তে সাজানো, অ্যান্ড প্রত্যেকটা জিনিস কিনছিলাম অ্যান্ড আমার ছেলের আসার অপেক্ষা করছিলাম। প্রত্যেকটা জিনিস কেনার সময় ভাবছিলাম এটা কি ওর ভাল লাগবে কিনা, ওর যখন একটু বোঝা শুরু করবে, 1-2 বছর বয়স হবে যখন দেখবে। যেমন যখন এই ক্লাউডগুলো লাগিয়েছি তখন ভাবছিলাম যে এটা কি ওর ভাল লাগবে কিনা, অ্যান্ড ওর নামটা লাগানোর সময় ভাবছিলাম যে ও কি যখন বুঝতে শিখবে, পড়তে শিখবে, তখন দেখে বলবে যে ওয়াও আম্মু আমার নাম লাগিয়েছিল রুমে। সো প্রত্যেকটা জিনিসের সাথে অনেক অনেক ইমোশন জড়িত, কারণ ছেলে তখনও পেটে, বাট আমি ছেলের জন্য রুম সাজাচ্ছি, সো এটা খুবই ইমোশনের একটা জায়গা। এনিওয়ে, সব কিছু কিনে টিনে এই রুমটা পুরোপুরি সেট আপ দিতে হচ্ছে 2 মাস সময় লেগে গিয়েছিল। আমার 7 মান্থস থেকে 9 মান্থস প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, অ্যান্ড ওর হওয়ার ডেট খুবই ঘনিয়ে আসছিল। সো আমি চেষ্টা করেছি যেন ও আমার হসপিটালের ডেট পড়ার আগে আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে যেতে পারি, অ্যান্ড সেটাই করেছিলাম। অ্যান্ড এখন যখন এই ব্লগটা বানাচ্ছি তখন ওর অলরেডি 2 মাস বয়স। এছাড়াও রুমে এই ছোট থার্মোস্টেট একটা সেট করেছি, যাতে রুমের টেম্পারেচার ও রুমে দেখতে পারি যে কেমন আছে, আমাদের বাড়াতে হবে না কমাতে হবে, যেহেতু আমাদের ওই অটো থার্মোস্টেটটা ফেরত দিয়ে দিয়েছি আমরা। অ্যান্ড ও যেহেতু রাতে ছোটকালীন আমাদের রুমেই ঘুমাবে, তাই আমাদের রুমেও একটা থার্মোস্টেট লাগিয়েছি যেখানে আমরা শুধু টেম্পারেচার দেখতে পারি। আর এই হলো আমাদের বেডরুম। এই বেডরুমে আমি ওর জন্য একটা ক্রিব রেখেছি, যেটা আগেই বলেছি এই দেশে বাচ্চাদেরকে ক্রিবে শোয়াতে হয়, বিছনায় নিয়ে শোয়ানোটা ওরা অ্যাপ্রিসিয়েট করে না, কারণ বেবিকে বেডে নিয়ে ঘুমালে ঘুমের মধ্যে বেবির মুখের উপর ব্ল্যাঙ্কেট বা বাবা মার বডি পরে ওর সাফোকেশন হতে পারে, যেটা বেবিদের জন্য খুবই রিস্কি। আর ওর বটল বানানোর জন্য এখানে একটা মেশিন রেখেছি, বেবি ব্রেজার। সো এটা আমার লাইফ সেভার। রাতে যখন ও কান্না করে ইনস্ট্যান্টলি আমি 2 সেকেন্ডের মধ্যে ওর বটল বানিয়ে ফেলতে পারি, যেটাতে পাউডার অ্যান্ড ওয়াটার দেওয়া থাকে। জাস্ট বটলটা নিচে বসিয়ে স্টার্টে ক্লিক করলেই বটল রেডি হয়ে যায়। অ্যান্ড এই হলো ওর ক্রিব রাখার পরে আমার রুমের ওভারভিউ। আমার অন্য একটা ব্লগে আমি আমার মাস্টার বেড আমাদের রুমটা আগেও দেখিয়েছি, বাট ও হওয়ার আগে দিয়ে আমরা রুমটাকে আবার নতুন করে ডেকোর করেছি। আর এটা হচ্ছে বটল ওয়াশার। অ্যাট এ টাইম 6টা বোতলের মতো হচ্ছে ভিতরে দেওয়া যায়, আর এখানে জাস্ট একটা ট্যাবলেট দিতে হয় যেটা ডিটারজেন্ট হিসেবে কাজ করে, অ্যান্ড এটা অটোমেটিকলি ওয়াশ করে ফেলে বটলগুলোকে, অ্যান্ড স্টেরিলাইজ করে, তারপর সেটাকে ড্রাই করে দেয়।
ওর জন্য আরেকটা ক্রিব রেখেছি আমাদের ড্রয়িং রুমে এই জায়গাটায় সোফার পিছনে, কারণ আমি যখন কিচেনে কাজ করি বা যখন আমি ড্রয়িং রুমে থাকি তখন এখানে ও শুয়ে থাকতে পারে। অ্যান্ড এখানে ক্যামেরাও লাগানো আছে, যাতে করে যদি আমি কোনো কারণে নোটিস করছি না, এই ক্যামেরা আবার নোটিফিকেশন পাঠাই হচ্ছে আমার হাজব্যান্ডকেও। অ্যান্ড ও মাঝে মাঝে বাইরে থাকলে বেবিকে ক্যামেরার থ্রুতে দেখতে পারে। অ্যান্ড আমিও যেহেতু এখনও অফিস করি, সো যখন আমার অফিসে যেতে হবে তখন হচ্ছে আমি অফিস থেকেও যেন মনিটর করতে পারি। এনিওয়ে, সো আমাদের ড্রয়িং রুম এটা। অ্যান্ড ড্রয়িং রুমে এখানে ওর জন্য একটা সুইংও রেখেছি, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার ছেলের জন্য। এই সুইংটা এখনও ও অনেক ছোট, আই মিন যখন আমি ব্লগটা বানাচ্ছি ওর 2 মাস বয়স। ও এই সুইংয়ে থাকতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি জানি ওর যখন 1-1.5 বছর বয়স হবে তখন এটাকে খুবই লাইক করবে। সো এই হলো আমার ওভারঅল ভিউ আমাদের ড্রয়িং অ্যান্ড কিচেন এরিয়ার ওর ক্রিব রাখার পর। অ্যান্ড এই হলো মনিটরিংয়ের জন্য ডিভাইসটা, আই মিন ক্যামেরাগুলোকে এটার থ্রুতে মনিটর করা যায়। সো আমি যদি অফিস রুমে কাজ করতে থাকি আমার ওয়ার্ক ফ্রম হোম ডেগুলাতে, তখন এই ডিসপ্লেটাকে আমার সামনে রেখে আমি কাজ করতে পারি। ও হয়তো ক্রিবে ঘুমায়, অ্যান্ড তখন এই ডিসপ্লেটা আমার সামনে রেখে আমি ওকে মনিটর করতে পারি। অ্যান্ড যখন আমি ব্লগটা বানাচ্ছিলাম তখন অলরেডি ফল সিজন চলে এসেছে, কারণ আমার ছেলে অগাস্টে হয়েছে, সো তার 2 মাস পর তখন অলরেডি ফল শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড দেখেন পাতা ঝরে আমার ব্যাকইয়ার্ডের কী অবস্থা। সো এই ব্যাকইয়ার্ডের ভিউয়ের মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটি আমি শেষ করব। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততদিনের জন্য বাই বাই।